90 লক্ষ এসআইআরের নাম মানে একেবারে বাদ গেছে বলা হচ্ছে, যেগুলো বিচারাধীন ছিল। তো এই যে এত সংখ্যক মানুষের নাম বাদ গেছে এবং বহু সংখ্যক মানুষের দেখছি ভুলভ্রান্তিতে চূড়ান্ত পর্যায়ে আছে, মানে কি বলবেন, এসআইআরটা কি আলটিমেটলি মানে সুষ্ঠুভাবে হলো? হ্যাঁ, সুস্থভাবেই হলো। তো কেন্দ্র সরকার ঠিক যেমন ভাবে চেয়েছিলেন তেমন ভাবে হয়েছে। মানুষের জন্য কি হয়েছে আমি বলতে পারবো না। সরকার যেটা চেয়েছিল সেটা হয়েছে। আর নিশ্চয়ই এই সরকারটা মানুষ চেয়েছিল, তাই ওই সরকারটা কেন্দ্রে রাজত্ব করছে। তাহলে সরকারটা যা চেয়েছিল সেটা হয়েছে, তার মানে মানুষ যা চেয়েছিল তাই হয়েছে। এবার মানুষ বিচার করুক ওই সরকারটা কি থাকবে না থাকবে না, রাখবে না আর ছেড়ে দেবে, সেটা মানুষকে বিচার করতে হবে। সরকার সাকসেসফুল। বলছি এই যে এত মানুষের যে নাম বাদ গেল, তাহলে এই 90 লক্ষ মানুষের মধ্যে ধরে নিচ্ছি আমরা 50 লক্ষ লোক ধরে নিচ্ছি মরে যাওয়া মানুষের নাম ফাম ছিল, সেগুলো বাদ গেছে। 60 লক্ষ লোক যদি আমরা ধরি জেনুইন, তাদের কি হবে এখন? মানে তারা আচ্ছা, আমি শুনেছি মারা গেলে প্রত্যেকের নাম এমনি ভোটার লিস্ট থেকে বাদ যায়। তার মানে কি এতদিন বাদ যেত না? এই প্রশ্নটাও তো খুব দরকার। মানে এত নাম, মানে এই বছরই 50 লক্ষ মরে গেছে এরকম ব্যাপার তো না। তাহলে এই যে মৃত ভোটারের তালিকাটা মানে প্রত্যেক বছর আপডেট হতো, তার মানে সরকার চুরি করতো। তার মানে তো সরকার চুরি করতো, এটা তো পরিষ্কার। তাহলে সেটাও মানুষকে বিচার করতে হবে। এসআইআরটা কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। এবার সেটা থেকে সে কি লেসন নিয়েছে মানুষ, সেটা মানুষ বিবেচনা করতে হবে। আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরছেন, মানে মানুষ কি বলছে, মানে কি চাইছে মানুষ? মানুষ এখন হাহাকার করছে। মানুষ ভাবছে বোধহয় আমি অসহায় হয়ে গেছি, আমার কি হবে, আমার বাড়িটার কি হবে, আমি থাকবো কিনা, আমি যাবো কিনা, নিজেই বিপদগ্রস্ত। সরকার এটাই চেয়েছিল যে মানুষ বিভ্রান্ত থাকবে, মানুষ যেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, আমাদের নিয়ে ব্যস্ত না হতে পারে। তো সরকার যেটা চেয়েছিল সেটা হয়েছে। মানুষ বিব্রতই আছে, মানুষের বেশি কিছু না। মানুষ বিব্রত, আমি যেখানেই যাচ্ছি আমাদের কি হবে, আমাদের কি হবে। আর ভাই তোমার কি হবে? তুমি যতদিন ধরে যা করছো তাই হয়েছে। তুমিই তো এই সরকারটাকে ভোট দিয়েছিলে, তাই তারা যা করছে তোমার তাই হচ্ছে। তুমিই তো চেয়েছিলে তাকে, সেটা রাজ্য হোক আর কেন্দ্র হোক। বলছি এই যে রফাকুল ইসলাম, আপনাদের কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, তিনি এই আন্দোলনকে সামনে রেখে প্রতিবাদ করেছিলেন এবং শোনা যাচ্ছে যে তিনি নাকি কয়েকজন বিচারপতিকে আটকে রেখেছেন, শোনা যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত জানি না সেটা আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে। মানে তড়িঘড়ি আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তাকে সাসপেন্ড করলো। তো ইনি আজকে এনার পরিবর্তে অন্য কেউ হতে পারে যারা মানে সমস্যায় পড়ছে, তারা এই আন্দোলন করছে। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন, এই পুরো বিষয়টাকে? এই মুফাকিল ইসলাম বলেই কি তাকে গ্রেপ্তার করা হলো? এটা যদি অন্য কেউ হতো তাকে গ্রেপ্তার করা হতো না? আপনি এমন একটা বিষয়ে প্রশ্ন করলেন, বিষয়টা বর্তমান সময়ের জন্য যেমন জটিল, একজন আইনজীবী হিসেবে আমার কাছেও খুব জটিল। একটু পরিষ্কার করি ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে মোফাক্কুরুল ইসলাম উনি কিন্তু কি বলবো, একজন অ্যাডভোকেটের কাজ কি, আমাদের অ্যাডভোকেটের কাজ কি? আমি যেই বাইট দিচ্ছি, অ্যাকচুয়ালি একজন অ্যাডভোকেটের কাজে এই বাইট দেওয়াটাও না। যদি অ্যাডভোকেট তার প্রকৃত কাজে থাকে, তার নিজের কাজ নিয়ে থাকে, তার সারাদিন ভিডিও করা বা সিনেমা করা বা ইউটিউব চ্যানেল চালানোর সময় হয় না। অন্যভাবে নেবেন না, আমাকে অন্যভাবে, মানে সাধারণ মানুষকেও অনুরোধ করছি, তারাও অন্যভাবে নেবেন না। আমি একজন অ্যাডভোকেট হিসেবে বলছি। উনি অ্যাডভোকেট হিসেবে যেভাবে নিজের প্রফেশনকে করেছেন সেটা উনি সব থেকে ভালো জানেন। ওনার প্রফেশনকে উনি কিভাবে নারিশিং করেছেন, লালন পালন করেছেন, উনি ভালো বলতে পারবেন। কিন্তু আমি যতটুকু অবজারভেশনে আমি পেয়েছি, আমি খুব সামান্য সময় অ্যাডভোকেটসিতে এসে ওনাকে এখানে শুনে টুনে, উনি অ্যাডভোকেটসি করার যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন ওই পদ্ধতিটা ঠিক ছিল না। এটাতে অ্যাডভোকেটসির মান বোধহয় পড়েছে। হ্যাঁ, মার্কেট বেড়েছে, ওনার শাহরুখ খানের থেকেও ভিউয়ার্স বেশি, ওনার ভিউয়ার্স শাহরুখ খানের থেকেও বেশি। তাহলে কি আজকে কলকাতা হাইকোর্টের যারা লিডিং অ্যাডভোকেট, আমরা যাদেরকে খুব ভালো লার্নেড বা সিনিয়র কাউন্সিল হিসেবে যাদেরকে আমি বর্তমানে এখন চিনি বা আমরা সবাই চিনি এই প্রজন্মের বর্তমানে আছেন যারা, ওই তাদের তো কাউকে আমি এরম ভাবে ইউটিউবে দেখি না জেল থেকে বেরোতে, সুপ্রিম কোর্টের জানলা দিয়ে বেরিয়ে যেতে, প্লেনের হেলিকপ্টারের ডানা দিয়ে নামছে। এইসব করে বেড়ানো কোনো অ্যাডভোকেটের কাজ না। এটা অ্যাডভোকেটসের, এটা এই কথাটা আজকে বলতে আমি আমি আমার বলাটা কিভাবে মানুষ নেবে আমি জানি না, কিন্তু প্রফেশনকে আমাকে সম্মান দিতে হবে। আমি সেটা মার্কেটিং করতে গিয়ে ইউটিউব চ্যানেলে যে জায়গাটায় যাওয়া উচিত ছিল, হয়তো এত বড় বা এইভাবে যাওয়া উচিত ছিল, অন্যভাবে যাওয়া উচিত ছিল,
এটা করা উচিত না অ্যাডভোকেটের বা একজন ডক্টর যদি সারাদিন ভিডিও করে, এই দেখুন মানুষের পাচায় পড়া হয়েছিল আমি কেটে দিলাম, এটা কোনো ডক্টরের কাজ হতে পারে না। মানুষের কোনো পাচায় পড়া হলে এবার নিজের পাচাটা দেখাচ্ছি, এই ধরনের অ্যাডভোকেসি না করাটা ভালো। এইটা বাজারে ছড়িয়ে গেছে। আমার কাছে এসআইআর অনেক মানুষ এসছে, আমি নিজে গেছি বহু মানুষের কাছে, রাজনৈতিক কারণে বলুন আর বিইং অ্যান অ্যাডভোকেট বলুন। তো এইগুলো তো ভিডিও করার কিছু না, এটা একটা প্রফেশনাল পার্ট। আমি কাজে গেছি, সেটা ভিডিও করে মার্কেট চড়িয়ে আমার মার্কেট বড় করে আমি বিরাট বড় অ্যাডভোকেট এটা দেখানোর কোনো কারণই নেই। আমার প্রফেশনটা এমন একটা প্রফেশন, আমি মানুষকে যদি রিলিজ দিতে পারি মানুষ আমায় এমনিই চিনবে, এমনিই জানবে। আজকে কেউ আমার কাছে কোনো রিলিজ নিতে এলো বা তার প্রবলেম বলতে এলো, আমি তাকে পাশে বসিয়ে ভিডিও করা, এটা মনে হয় প্রফেশনটাকে নষ্ট করা, এটা তার মানটাকে নষ্ট করা। প্র্যাকটিসটা কিন্তু প্র্যাকটিসের জায়গায় রাখা উচিত। এটা কিন্তু উনি করেছিলেন। আজকে মানে আমি একজন অ্যাডভোকেটের নামে বলছি, একদমই বলছি না, আমি একজন অ্যাডভোকেটের নামে অবশ্যই বলছি না। আমি এটা শিখেছি, মানে আমি আমার সিনিয়র দিয়ে আমার চেম্বার দিয়ে আমি যেটা শিখেছি, অ্যাডভোকেসি এটা রয়্যাল প্রফেশন। তো এই রয়্যালিটিটাকে তো মেনটেন করতে হবে আমাকে আগে। রয়্যালিটিটা মেনটেন করার জন্য তো গাড়ির পাশে হাওয়া খেতে খেতে সমুদ্রের ধারে একটা এফআইআর এর কাগজ হাতে নিয়ে লোককে বোঝানো নয়, আমার মনে হয় এটা, সেটা অ্যাডভোকেসি নয়, ওটা মার্কেটিং বলে। তো এই কাজটা ঠিক ছিল না। আর সবাই যেটা বলছে উনি ওখানে আন্দোলন করতে গেছিল, উনি ওখানে আন্দোলন করতে যায়নি, উনি ওখানে ফুটেজ খেতে গেছিল। উনি বাড়ি যাচ্ছিলেন, ওনার নানা জায়গাতেই ওই ফুটেজ খাওয়ার একটা ব্যাপার আছে। উনি বাড়ি যাচ্ছিলেন, দেখলেন অনেক লোকজন ছিল, একদম রিয়েল এটা, উনি ঘটনার কিছু জানেন না, আমি বলছি আপনার। উনি বাড়ি যাচ্ছিলেন, দেখলেন অনেক লোক আছে, ঝট করে গাড়ি দাঁড় করে ছাদে উঠে বেশ একটা শাহরুখ খানের স্টাইলে বলতে গিয়ে ধরা পড়ে গেল। আর কোনো সমস্যা না, সমস্যাটা এইটুকুই সমস্যা, ওনার আর কোনো সমস্যা না, ওনার ফুটেজ খেতে গিয়ে ধরা খেয়ে গেছে। ওনার এই কাজটা একটা জায়গায় লিমিটেড রাখা উচিত ছিল, এই জিনিসটা ঠিক না। আর এইটা এখন হাইকোর্টে দেখেছি একটা প্রজন্মের কাছে ছড়িয়ে গেছে। আর এইটা দেখিয়ে মানুষকে নানাভাবে ডেকে এনে তারা এসে এই ভিডিও দেখে মানুষ এসে নানা রকম মামলা মোকদ্দমা দিয়ে নানা অশান্তি প্রতিদিন হাইকোর্টে হয়। এটা কেন? এইটা তো অ্যাডভোকেসি নয়। যে প্রজন্মটা এই অ্যাডভোকেসি করছে তাদের মনে হয় এইটা থেকে সরে আসা উচিত, তাদের অ্যাডভোকেসি দেখা উচিত যারা লার্নেড তাদেরকে দেখে। কিন্তু ইতিহাসটা যেটা আমি বলবো, আপনাদের এই কলকাতা হাইকোর্টেই অনেক সিনিয়র আইনজীবী আছেন যাদেরকে রেসপেক্ট করেন অনেকেই, তারাও কিন্তু এরকম ইউটিউব বানান এবং তারাও কিন্তু এরকম নিজস্ব চ্যানেল আছে এরকম, এবং তারাও কিন্তু কোনো একটা জায়গায় বই উদ্বোধন করছে, নিজের বই উদ্বোধন করছে। আপনি যা বলছেন আমি বুঝেছি, আমি এটা সবার জন্য বলছি। আমি খুব জুনিয়র অ্যাডভোকেট হিসেবে কলকাতা হাইকোর্টের প্র্যাকটিসিং অ্যাডভোকেট, খুবই ছোট, জুনিয়র সবার ছোট, তারপরেও বলছি এটা যে করছে তার মানে তার মার্কেটের অবস্থা খারাপ যাচ্ছে, না হলে সে ভিডিও করতে আসবে না। আপনি 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 আমি আপনি আমি নাম বলতে চাইছি না, আমি নাম মানে আপনি অফলাইন হলেই আমি আপনার নাম বলছি, আপনি তাকে কোনোদিন টিভিতে দেখেননি বা আপনি কোথাও কোনোদিন দেখেননি, কিন্তু হাইকোর্টের খুব সিনিয়র এবং খুব একজন মানে কি বলবো নাম করাই অ্যাডভোকেট, এবং তারা খুব সিনিয়র এবং তারা খুব কি বলবো একদম সিনিয়র গাউন, তারা হাই হাই মানে প্র্যাকটিসিং অ্যাডভোকেট। তাদেরকে দেখে শেখা যায়, তাদের দেখে অ্যাডভোকেসি করতে ইচ্ছা করে। তারা প্রকৃতই অ্যাডভোকেট, তারা কলকাতায় আসেন, হাইকোর্টে আসেন, তারা প্র্যাকটিস করেন, তারা যখন কোর্টে গিয়ে বসেন, তাদের বসা, তাদের মুভ করা আমরা দেখে শিখি। কিন্তু তারা কোথাও দাঁড়ান না, তারা সেখান থেকে বেরিয়ে নিজের চেম্বারে গিয়ে আবার পড়াশোনাটাই করেন। আমি তাদেরকে দেখি না। আপনি যেসব নাম বলছেন তারা সেই নাম না, আমি যে নাম বলবো সেই নামের সাথে আপনার ওই নাম মিলবে না, ওই বই প্রকাশের নাম মিলবে না। বই প্রকাশ কেউ একজন করলো, আমি তো কালকে একটা জামা প্রকাশও করতে পারি, আমি তো ভালো ছবি আঁকি, তাহলে গেঞ্জিতে ছবি এঁকে কি এই অ্যাডভোকেসির পরে আমি যখন ফাঁকা সময় পাই গেঞ্জিতে একটু প্রকৃতির ছবি আঁকি, এগুলো করার মানে হচ্ছে আমি যে অ্যাডভোকেট এটাকে মার্কেটিং করা। ভাই রবীন্দ্রনাথ বই লিখে যদি বই নিয়ে বেড়াতেন উনি, আমার মনে হয় ওনার বই এত বিক্রি হতো না। নজরুল যদি বই মানে সেল করার জন্য নিজেকে মার্কেটিং করতে হতো, তাহলে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার মার্কেটিং করতে হতো না। যদি কেউ মার্কেটিং করে জানবেন নিজের মার্কেটিং নিজে করে, তার মানে তার ব্র্যান্ড নিয়ে সমস্যা আছে, তার মার্কেটিং নিয়ে সমস্যা আছে, তার প্রোডাক্ট নিয়ে সমস্যা আছে, তার বিজনেস নিয়ে সমস্যা আছে, তাই তার অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন পড়ে। এমন কোনো ব্র্যান্ড ব্রোলিনের অ্যাডভার্টাইজ হয় বলুন তো? এত অ্যাডভার্টাইজ দেখেন, ব্রোলিনের অ্যাডভার্টাইজ কিন্তু খুব কম, ইদানিং বেড়েছে কেন বলুন তো? দুই এক সময় ব্রোলিনের অ্যাডভার্টাইজ দেখা যায়, কিন্তু অন্য যে কোনো কস্টিউম প্রোডাক্টের থেকে ব্রোলিনের অ্যাড কিন্তু অনেক কম। একটা সময় পর্যন্ত ব্রোলিনের কোনো অ্যাডই ছিল না, কলগেটের অ্যাড ছিল না, এখন কলগেটের ভ্যারিয়েশন বেরিয়েছে, কিন্তু আসল যে কলগেট তার অ্যাড দেখবেন সেরকম ভাবে নেই।
ব্রোলিনের, কিন্তু বিক্রির জন্য ওটা মার্কেটিং লাগে না ওদের। তা মার্কেটিং তার লাগে যার বিজনেস পড়ে যাচ্ছে। প্রকৃত যারা অ্যাডভোকেট, আপনি আপনি ভারতবর্ষের লার্নের একটা বিশাল মানে ভারতবর্ষ কাঁপানো অ্যাডভোকেটের নাম এগুলো বলা উচিত, আমি বলছিও না, আপনিও বুঝতে পারছেন আমি কাদের নাম বলছি। তারা কি ইউটিউব চ্যানেল করে? তারা বলে যে আমি আমেরিকা থেকে মামলা করে বেরোলাম? বলবে না, বলবেন না। তার কাছে মামলাটা অনেক গুরুত্বপূর্ণ, তার কাছে ওটা প্র্যাকটিস। তারা হয়তো বড় মিডিয়াতে মানে ফোকাসটা পেয়ে যায়। না না, বড় মিডিয়ায় ফোকাস পায় না, বড় মিডিয়ায় ফোকাস পায় না, আমি ওইভাবে দেখছি না। এখনকার দিন মিডিয়া বা এটা সেটা ডাকলে মানুষ যায়, এটা সেটা হয়, সেটা অন্য জিনিস, কিন্তু রেগুলার বেসিস আমি আমার অ্যাডভার্টাইজ করছি। দেখুন, আমি বা আমার স্যার বুদ্ধগয়া ব্লাস্ট কেসে মামলা করেছিলেন। তো এখন বুদ্ধগয়া ব্লাস্ট কেস এটা সত্যি বড় মামলা ভারতবর্ষের নিরিখে। তো বুদ্ধগয়া ব্লাস্ট কেসের মামলার পরে যদি আমার স্যারকে চারটে মিডিয়া বা প্রেস ধরে কোনো প্রশ্ন করে, সেটা কি নিজের আত্মপ্রকাশ বলে? নিশ্চয়ই নয়। কিন্তু স্যার কি প্রতিদিনই ওটা করছেন যে আমি আজকে ঝাড়খণ্ড এলাম মামলা করতে, আমি আজকে বিহার এলাম মামলা করতে, আমি আজকে কলকাতায় এলাম মামলা করতে, মামলার পরে ফাঁকা পেয়ে সমুদ্রের ধারে আমি কুমির দেখতে এলাম? এগুলো বলার তো কোনো মানে নেই। মানে অ্যাডভার্টাইজার এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? না, সেটা বুঝেছি। আমি এইটুকু বলতে চাইছি, ওই জায়গাটা না আনাটা ভালো। প্র্যাকটিসের জায়গায় থাক, এর একটা আত্মসম্মান আছে, এর একটা রয়্যালিটি আছে, এই রয়্যালিটিটা থাক, তাহলে জুনিয়ররাও সিনিয়রদের মানবে, আমরাও আমাদের সিনিয়রদের মানবো। আমার যিনি সিনিয়র তার যিনি সিনিয়র, আমি তো 3 প্রজন্ম আমার অ্যাডভোকেসিতে আমি খুব লাকি যে আমি আমার চেম্বারে আমি আমার 3 প্রজন্মকে দেখছি। আমি আমার স্যারকে দেখছি, আমি তার স্যারকেও দেখছি। আমার স্যারকে তো আমার সাথেই কথা বলতে দেখি না, তিনি তার প্র্যাকটিস নিয়েই ব্যস্ত, তিনি তার পড়াশুনো নিয়েই ব্যস্ত। তাকে তো আমি কোনো মিডিয়া, তিনি যথেষ্ট ভালো কাউন্সিল, যথেষ্ট ভালো কাউন্সিল এবং খুব ভালো লিডিং কাউন্সিলের এক সময়ের, এবং এখনো তিনি খুব লিডিং কাউন্সিল। মানে আপনি 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 দুটো জিনিস বললেন, একটা হচ্ছে এসআইআর এ সাকসেস হচ্ছে সরকার, মানে একদম সরকার মোদী সাকসেস, সরকার যেটা চাইছিল সেটা মোদী একদম সরকার পেয়েছে। করে ফেলেছে, মানে বিজেপি যা চেয়েছে সেটা করেছে। কেন্দ্র সরকার আর রাজ্য সরকার মিলিতভাবেই এটা চেয়েছে, দুটো সরকারি সাকসেস। আর মুফাজ্জল ইসলাম হচ্ছে মানে ফুটেজ খেতে গিয়ে ঝাড় খেয়ে ঝাড়টা খেয়ে গেল। হ্যাঁ, ওর মুডেস খাওয়াটা একটু থামানো উচিত ছিল, একটা লিমিটেশন রাখা উচিত যে কোনো জিনিসের। একেবারে প্রফেশনটা মানে কোর্টের রুম থেকে যদি আমরা বাইরে বের করে ফেলি, এটা সত্যি খুব মানে হীনমন্যতার জায়গায় চলে যায়। ওটি গুলো যদি বেরিয়ে যায় না, মানে খুব বাজে ব্যাপার। এরপরে তো বলবে কে কখন কবিতা লিখছো সেটাও এখন ভিডিও হবে। মানে এরপরে যদি কবিদের এরম করে দেওয়া হয়, কবিরা কখন কে কবিতা লিখছো সেখানেও অন ক্যামেরা থাকতে হবে। মানে ব্যাপারগুলো, মানে মানুষের জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন যদি বলে নাসায় কে কখন যাচ্ছ সেটা পুরো ফুটেজ থাকবে, মানে সবকিছুতে ফুটেজ থাকবে। কোন বিজ্ঞানী কোথায় বসে আলোচনা করছো সেখানে ফুটেজ থাকবে। বিজ্ঞানীরা তুমি ঘরের মধ্যে সারাদিন কি করছো সেখানে একটা ক্যামেরা লাগানো থাকবে। এইভাবে সমস্ত ব্যাপারটাকে লাইট করে দেওয়া ঠিক না। প্রত্যেকটা জিনিসের একটা জায়গায় বাউন্ডেশন রাখা উচিত। জাজেস, অ্যাডভোকেটস, ক্লায়েন্টস, একটা ক্লায়েন্ট বেশি টাকা দিচ্ছে মানে সে এসে আমার চেয়ারে বসতে পারে না, বা আমি খুব ভালো সিনিয়র কাউন্সিল বলে আমি জজের চেয়ারে বসতে পারি না। তো প্রত্যেকটা জায়গার একটা জায়গা থাকবে। তো এই সম্মানটা যখন সমাজ থেকে হারিয়ে যাবে, সমাজটা ভেঙে চুরে যাবে। এবার যে যার মতো ফুটেজ কে খাইটা টাকা ইনকাম করার জন্য এসব করে বেড়ায়। এখন সমাজে তো শুধু টাকা ইনকামের মূল লক্ষ্য। তো সমাজটা এইভাবে নষ্ট হলে সমাজ নষ্ট হয়ে যাবে।